শেখ হাসিনা গত দেড় দশকে বাংলাদেশের যে কত রকমের ক্ষতি করে গেছে তার হিসেব বের করা সত্যি সত্যিই মুশকিল। তার একটির কথা বলি, মানে ধরে ধরে বলা যাবে, রাষ্ট্রীয়ভাবে সেটা তদন্ত করে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না আমি জানি না, কিন্তু তার মানে অপরাধের একটা চিত্র হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ বাহিনীকে মোটামুটিভাবে একটা ধ্বংস করে দিয়ে গেছে। ধ্বংসটা কিভাবে করেছে? শেখ হাসিনা পুলিশের ভেতরে ব্যবধানটা, বিভেদটা একটা স্থায়ী রূপ দিয়ে গেছে। বিভেদটা স্থায়ী রূপ দেওয়ার ক্ষেত্রে যেটা করেছে যে কনস্টেবল থেকে এসআই, এএসআই, এসআই এই পর্যন্ত যে মাঠের পুলিশ, তাদের সুযোগ সুবিধা নেই বললেই চলে। তাদের ভালো থাকার জায়গা নেই, তারা যে বেতন পায় সেই বেতন দিয়ে বাসা ভাড়া করে স্ত্রী সন্তান পরিবার নিয়ে থাকা, বেঁচে থাকা খুবই কষ্টকর। আর ব্যবধানটা যে জায়গায় বৃদ্ধি করেছে তার উপরে, এসআই এর উপরে যে কর্মকর্তারা, সেই জায়গাটিতে প্রথমত কথা সুযোগ সুবিধা যে খুব বেশি বৃদ্ধি করেছে সেটা বলা যাবে না, কিন্তু মানে অসততার একটা চূড়ান্ত রকমের দৃষ্টান্ত তৈরি করে গেছে। অসততাটা কিসের? অসততা মানে শুধু আর্থিক অসততা নয়, অসততা মানে হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ এর মধ্যে কোনো ব্যবধান রাখেনি। সেটা আপনি বেনজির আহমেদ বলেন, বেনজির আহমেদের আগের আইজিপির কথা বলেন, পরের আইজিপিগুলোর কথা বলেন, একজনের চেয়ে আরেকজন ছাড়িয়ে গেছে। এবং এরা আওয়ামী লীগ হলেও কোনো সমস্যা ছিল না যদি ভালো আওয়ামী লীগ হতো। এরা হয়েছে অত্যন্ত নিম্ন শ্রেণীর সন্ত্রাসী আওয়ামী লীগ। তো সেই সন্ত্রাসী আওয়ামী লীগ হওয়ার কারণে এরা জনগণের সঙ্গে সন্ত্রাস করেছে, জনগণকে নির্বিচারে হত্যা করেছে, জনগণের উপরে জুলুম করেছে, নিপীড়ন করেছে, অর্থ আদায় করেছে। এই কারণে এবারের আন্দোলনের ঘটনাটা কি ঘটল? এই যে পুলিশ বাহিনী থাকলো না, পুলিশ বাহিনীর উপরে সাধারণ জনমানুষের যে আক্রোশ, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমি যে ঘটনাগুলো বললাম সেটা। পুলিশ বাহিনীকে শেখ হাসিনা এমন একটা বাহিনীতে পরিণত করেছে যে পুলিশ জনগণের উপরে নির্বিচারে গুলিবর্ষণ করবে, নিরপরাধ জনগণকে ধরে নিয়ে যাবে, নিরপরাধ জনগণকে ধরে নিয়ে নির্যাতন করে টাকা আদায় করবে, নিরপরাধ আন্দোলনকারীদের ধরে নিয়ে থানায় আটকে রাখা হবে, আটকে রেখে নিপীড়ন করে, নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হবে। এই যে একটা ধারা তৈরি করেছে, ধরেন একটা রাজনৈতিক দল একটা মিছিল বের করবে, 100 জনের মিছিল, রাস্তা দিয়ে যাবে, পুলিশ সেখানে গুলি করে মানুষ হত্যা করবে এবং তার জন্য পুলিশের কোনো জবাবদিহি করতে হবে না। শেখ হাসিনা গত 15 বছরে পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আর পুলিশে যেহেতু সন্ত্রাসী টাইপের অফিসার নিয়োগ দিয়েছে, অথবা নিয়োগ দেয়া অফিসাররা সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেই কারণে পুলিশ মানে অফিসাররা সাধারণ পুলিশকে হুকুম দিয়ে নির্বিচারে গুলি করিয়েছে। এবারের যে আন্দোলন, এই আন্দোলনে খেয়াল করে দেখেন, পুলিশ সরাসরি মাথা, বুক বা পেট লক্ষ্য করে গুলি করেছে এবং গুলি করেছে উস্কানি ছাড়া, কোনো কারণ ছাড়া। প্রথম দিকে গুলি শুধু পুলিশ একা করেনি। পুলিশ মানে কি? পুলিশ মানে পুলিশের সিপাহী, সঙ্গে একজন এসআই থেকেছেন, এএসআই থেকেছেন, তাদের উপরে নির্দেশ দেওয়া হয়েছে, তারা গুলি করে মানুষ হত্যা করেছে। আপনারা প্রায় সবাই দেখেছেন, আপনাদের চোখের সামনে মানুষ হত্যা করেছে। এই যে 400 মানুষকে হত্যা করা হলো, এই 400 মানুষকে হত্যা তো পুলিশ করলো, আর কে করলো? বিজিবি করলো, আর কে করলো? আর করলো আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, যারা পুলিশের সঙ্গে মিলেমিশে গুলি করলো। এই কারণে সাধারণ জনমানুষ পুলিশের উপরে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল। এটা যে শুধু এবারের আন্দোলনে ক্ষিপ্ত হয়ে উঠলো তা নয়, এটা গত 15 বছর ধরে চলছে এই ক্ষিপ্ততা। 15 বছর ধরে পুলিশ মানুষ হত্যা করছে, মানুষের ক্ষিপ্ততা বাড়ছে, মানুষ প্রতিবাদ করতে পারছে না। এই প্রথম মানুষ প্রতিবাদ করতে পারল। এই ক্ষিপ্ততাটা মূলত ছিল পুলিশ অফিসারদের উপরে। কোন অফিসারদের উপরে? কয়েকজন পরিচিত অফিসারের উপরে। বেনজির তার মধ্যে একজন। পুলিশের আইজি যখন যারা ছিলেন সেই আইজিপিরা একজন,
ঢাকার কমিশনার হিসেবে, সেটা আসাদুজ্জামান হোক আর এই পরবর্তীতে যারা হলো তারা হোক, এই কমিশনারদের উপরে পুলিশের উপরে ক্ষিপ্ততা ছিল এই যে মনিরুল ইসলামদের উপরে, পুলিশের উপরে ক্ষিপ্ততা ছিল বিপ্লবদের উপরে, পুলিশের উপরে ক্ষিপ্ততা ছিল হারুনদের উপরে। এই যে নামগুলো বলছি, এই নামগুলোর আশেপাশ দিয়ে আরও কিছু মানুষ ছিল। এই মানুষগুলো সাধারণ মানুষকে, এই পুলিশগুলো সাধারণ মানুষকে প্রতিনিয়ত তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, মানুষের কথায় দাম্ভিকতা দেখিয়েছে। যখন যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে গেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, টাকা আদায় করেছে, মানুষকে হত্যা করেছে। এই যে মানুষের মনে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের প্রকাশটা এবারের আন্দোলনে দেখা গেল। যখন এই সমস্ত বিপ্লব বা হারুন বা আইজিপিরা বা ঢাকার কমিশনাররা আদেশ দিয়ে পুলিশকে দিয়ে মানুষ হত্যা করালো, পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করলো, তখন মানুষের ভেতরে ক্ষিপ্ততা তৈরি হলো। ওই যে পুলিশ সদস্যদের ধরে পিটিয়ে মেরে ফেলা কোনো অবস্থাতেই এটা উচিত নয়, কিন্তু পুলিশের উপরে মানুষের এত রাগ, এত ক্ষোভ যে একটা থানায় ঢুকে 13 জন ছিল, 13 জনকে মেরে ফেললো। অত্যন্ত নির্দয়, এটাকে সমর্থন করা যায় না। কিন্তু এই যে তারা ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছেন, এর আন্দোলনকারীরা মারেনি, অমুকরা মেরেছে, এখানে নিয়ে একটা ষড়যন্ত্র আছে, অমুক করেছে তমুক করেছে, এগুলো হচ্ছে এক ধরনের নির্লজ্জ ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা। আর বাস্তবতা হচ্ছে বিক্ষুব্ধ মানুষের ক্ষোভের প্রকাশ। 15 বছর ধরে নির্যাতিত হয়েছে, 50 লক্ষ মামলা দেয়া হয়েছে, গায়েবী মামলা দেয়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে আসামি করা হয়েছে। এবারের এই 15 দিনের মামলায় প্রায় 4 লক্ষ আসামি করা হয়েছে, অজ্ঞাত আসামি। তো এই সমস্ত কারণে পুলিশের উপরে মানুষের তীব্র ক্ষোভ ছিল। সেই ক্ষোভের আরেকটা ক্ষোভের কারণ ছিল মানুষকে গুম করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামে মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং মানুষকে গুম করা হয়েছে। সরকার স্বীকার করেনি। বিদেশি গণমাধ্যমে গুমঘর, আয়নাঘর নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সরকার সেই সমস্ত গণমাধ্যমকে দেশে নিষিদ্ধ করেছে, কিন্তু আয়নাঘর নিষিদ্ধ করেনি। এখন এসে জানা গেল যে এই আয়নাঘর ছিল। কমপক্ষে 3 জন এই আয়নাঘর থেকে মুক্তি পেল। 2 জন 7-8 বছর পরে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল, 2 জনকে 7-8 বছর পরে মুক্তি পেল, 1 জন 5 বছর পরে মুক্তি পেল। এই আয়নাঘর কারা করেছিল? আয়নাঘর পুলিশের বিভিন্ন সংস্থাকে দিয়ে করা হয়েছিল, গোয়েন্দাদের বিভিন্ন সংস্থাকে দিয়ে করানো হয়েছিল শেখ হাসিনার নির্দেশে। শেখ হাসিনার শুধুমাত্র এই আয়নাঘর করার, যদি এই 400 হত্যা যদি বাদও দেই, এই আয়নাঘর করানোর অপরাধে, মানুষকে গুম করার অপরাধে, ক্রসফায়ারে মানুষ হত্যার অপরাধে শেখ হাসিনার 100 বার ফাঁসি হতে পারে। বিচার হবে কিনা আমরা জানি না, তিনি তো বিদেশে পালিয়ে বেঁচে গেছেন। কিন্তু এই আয়নাঘর, গুম, মানুষকে বছরের পর বছর আটকে রাখা, এটা যে কোন পর্যায়ের অপরাধ আমি জানি না। আপনারা যারা শুনছেন তারা এটা অনুধাবন করতে পারছেন কিনা। আপনি শুধু একবার চেষ্টা করেন, যে জায়গাতে ভালো করে শোয়া যায় না, বসে থাকা যায়, সেরকম একটা ঘরে একজন মানুষকে 8 বছর, একজন মানুষকে 5 বছর আটকে রাখা হচ্ছে, আবার কাউকে হত্যা করা হচ্ছে, কেউ মারা যাচ্ছে, লাশ গুম করে ফেলা হচ্ছে। এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব? শেখ হাসিনার চেহারাটা সামনে ভাবেন, আরেকবার ভাবেন যে কোনো মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব কিনা। তো যাই হোক, তো এই কাজগুলো করে যেটা হয়েছে যে পুলিশের চেইন অফ কমান্ডটা সে ভেঙে দিয়েছে। এখন এবারের আন্দোলনে যেটা হয়েছে, পুলিশের অফিসাররা অর্ডার দিয়ে পুলিশের নিচের পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে গুলি করিয়েছে। তারা গুলি করে থানা থেকে পালিয়ে গেছে। সাধারণ পুলিশকে পেয়েছে মানুষ থানায়, তারাও গুলি করেছে, তারাও যে নিরপরাধ তা নয়, তারা বাঁচার জন্য গুলি করেছে, মানুষ হত্যা করেছে। সাধারণ মানুষ বা আন্দোলনকারীরাই পুলিশকে যেখানে সামনে পেয়েছে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে 42 জন সদস্য তাদের খুন হয়েছে। এই 400-র মধ্যেই 42 জনও আছে। 400 মানুষকে হত্যা করা হয়েছে যেভাবে, এই 42 জনও সেই কাতারে আছে। এখন এসে যেটা হয়েছে, পুলিশের কনস্টেবল তো এএসআই এবং তার উপরের কর্মকর্তাদের মধ্যে 2টি ভাগ হয়ে গেছে। অফিসারদের উপরে তারা ক্ষিপ্ত। এইখানে যে বড় কোনো হত্যাকাণ্ড ঘটেনি সেটাই আমাদের সৌভাগ্য। এখন পুলিশের এই কর্মকর্তারা দায়িত্ব পালন করতে চাচ্ছিলেন না, নিচের পর্যায়ের কর্মকর্তারা, কারণ অফিসারদের উপরে তারা ক্ষিপ্ত, পেলে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই যারা আন্দোলন করছিলেন নিচের পর্যায়ের পুলিশ, তাদের সঙ্গে আলোচনা করেছেন, আলোচনা করে মোটামুটি একটা সমাধানের জায়গাতে আছেন। বৃহস্পতিবার থেকে তারা ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরবে। পুলিশ তো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বাহিনী, আমাদের অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় পুলিশই, এই জন্য পুলিশকে দরকার। এখন প্রশ্ন হচ্ছে, যে ইমেজের পুলিশ শেখ হাসিনা রেখে গেলেন, সেই ইমেজের পুলিশ বাংলাদেশে থাকবে কিনা, বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করে থাকতে পারবে কিনা। আমার ধারণা এই পুলিশকে
এই প্রক্রিয়াতে রেখে দেওয়াটা একেবারেই বোকামি হবে। প্রথমত কথা, পুলিশের যে অফিসাররা উপরের দিকে আছে তাদেরকে তো চাকরি থেকে বরখাস্ত করলে হবে না, তারা যাতে পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তাদেরকে ধরতে হবে, অপরাধের বিচার করতে হবে, গুম করা, খুন করা, মানুষ হত্যা করার বিচার করতে হবে, দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। মনিরুল, বিপ্লব, হারুন, বেনজির তো পালিয়ে গেছে, এই সমস্ত যারা আছে তারা যেন কেউ পালাতে না পারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, বিচার করতে হবে। আর নিচের দিকের পুলিশ অফিসারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে এবং এদেরকে গুলি করা থেকে বিরত রাখতে হবে। এরা মানুষকে গুলি করতে পারবে না, আন্দোলন সংগ্রাম এরা ঠেকাবে, বিদেশের পুলিশ যেমন থাকে তেমনভাবে থাকাবে, গুলি করে মানুষ হত্যা করতে পারবে না। রাজনীতিবিদরা রাজনীতি করবে, পুলিশ পাহারা দিবে, পুলিশ রাজনীতিবিদদের অপমান অসম্মান করতে পারবে না, সেটা বিরোধী দল হোক আর যাই হোক। অর্থাৎ এই পুলিশের একটা আমূল সংস্কার লাগবে। সেটা লোগো পরিবর্তন করেন, পোশাক পরিবর্তন করেন, সেটার চেয়ে বড় ব্যাপার মনোজগতে একটা বিশাল পরিবর্তন তো প্রয়োজন। এই পুলিশ দিয়ে আমাদের চলবে না, এই পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের চলবে না। পুলিশের মনোজগৎ পরিবর্তন করতে হবে, আচার আচরণ, পোশাক, লোগো সবই পরিবর্তন করতে হবে। পুলিশের মানে কি বলবো, মাস্তান টাইপের অফিসার বের করে খুঁজে খুঁজে তাদেরকে বাদ দিতে হবে, গোয়েন্দাদের খুঁজে খুঁজে বের করে বাদ দিতে হবে। এই খুঁজে খুঁজে বের করার মধ্যে যেন কোনো ভালো মানুষ না পড়ে। পুলিশ বলতে যারা মানে ওই সন্ত্রাসী চরিত্রের, তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে, বাদ দিতে হবে। সেটা যদি করা হয় এবং নিচের পর্যায়ের পুলিশের সুযোগ সুবিধা যদি বৃদ্ধি করা হয় এবং এদেরকে দিয়ে যদি গুলি করে মানুষ হত্যা করানো বন্ধ করা যায়, সেটা সরকারে যেই থাকুক, বিরোধী দলে যেই থাকুক, তাহলে এই পুলিশ সাধারণ জনমানুষের আস্থা অর্জন করবে। সেটা না করে এখন যদি যেভাবে আছে সেইভাবে, এখন সাময়িক কাজ চালানো যেতে পারে, কিন্তু যেভাবে আছে সেইভাবে রেখেই যদি পুলিশকে দিয়ে কাজ চালানোর চেষ্টা করা হয় তাহলে কোনো স্থায়ী সমাধান হবে না। অর্থাৎ এই পুলিশ দিয়ে আমাদের চলবে না। এই পুলিশের আচরণ, পোশাক, মানসিকতা সব কিছুর অস্ত্র সব কিছুর পরিবর্তন করতে হবে। গুলি করা যাবে না, সন্ত্রাসীদের ধরতে হবে গুলি ছাড়া, রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক আন্দোলনকে মোকাবেলা করতে হবে গুলি ছাড়া। ক্রসফায়ার তো নয়, সাধারণ গুলিও করা যাবে না। যত্রতত্র রাবার বুলেট মারা যাবে না, যত্রতত্র কাঁদানে গ্যাস নিক্ষেপ করা যাবে না। পুলিশকে প্রকৃতপক্ষে জনগণের বন্ধু হতে হবে, সেটা হলেই পুলিশের উপর আস্থা ফিরে আসবে। তাছাড়া যে প্রক্রিয়ার পুলিশ শেখ হাসিনা রেখে গেছেন, সেই প্রক্রিয়ার পুলিশ দিয়ে বাংলাদেশ চলবে না, পুলিশের উপর আস্থা অর্জন হবে না। পুলিশ যেমন মানুষ মারবে, মানুষও পুলিশকে মারতে পারে, এই অবস্থা যেন আর না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এই এসআই পর্যন্ত আর তার উপরের অফিসারদের মধ্যে যে একটা সাংঘর্ষিক এবং একটা যুদ্ধংদেহী অবস্থা বিরাজ করছে, তারা ধর্মঘট প্রত্যাহার করলেও এই অবস্থার অবসান হয়নি, সেদিকে মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। এখানে যেন কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয়। অফিসাররা যেন ইচ্ছে মতো এই নিচের পর্যায়ের পুলিশদের, এসআই, এএসআই, কনস্টেবল, এদেরকে যেন নিপীড়ন নির্যাতন করতে না পারে, এদেরকে হুকুম দিয়ে যেন মানুষ হত্যা করাতে না পারে, মানুষকে নিপীড়ন নির্যাতন করতে না পারে। বাংলাদেশে আর কোথাও যেন কোনো গুম ঘর বা আয়নাঘর তৈরি না হয়। আয়নাঘরের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করতে হবে, আয়নাঘর যারা প্রতিষ্ঠা করেছেন সেই সমস্ত গোয়েন্দা সংস্থার বিচার করতে হবে, পুলিশ অফিসারদের বিচার করতে হবে। দৃষ্টান্তমূলক বিচার করলে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা স্বস্তি আসবে। সেই স্বস্তি আসার জন্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই স্বস্তি আসার জন্যেই ডক্টর মোহাম্মদ সরকার প্রধান, সেই স্বস্তি আসার জন্যেই উপদেষ্টাদের নিয়োগ, সেই স্বস্তি আসার জন্যেই বাংলাদেশের মানুষ এত ত্যাগ স্বীকার করেছে। 15 দিনের আন্দোলনে 400 মানুষকে হত্যা করা হয়েছে, নিহত হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। মানুষ এত ত্যাগ স্বীকার করেছে একটা স্বস্তিদায়ক পরিবেশে বাস করার জন্যে। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতে হবে। আর পুলিশ বাহিনীকে আমূল সংস্কার করতে হবে, একেবারে সম্পূর্ণ বদলে ফেলতে হবে। এর ব্যতিক্রম কিছু করলে পুলিশের উপরে জনমানুষের আস্থা অর্জিত হবে না, এটা যেন আমরা মনে রাখি সবসময়।